হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি সুদীপ্ত বলছি। আগের ভিডিওতে আমি সব স্টিয়ারিংয়ের সমস্ত তথ্য আপনাদের জানিয়েছিলাম। তো আজকে আমি আপনাদের সঙ্গে এক্সিলেটর কিভাবে দিতে হয় সেটা আলোচনা করব। তো এক্সিলেটর হচ্ছে আমরা সাধারণত পিক আপ বলে থাকি। ভিউয়ার্স, যারা নতুন গাড়ি চালাচ্ছেন তাদের এক্সিলেটরের একটা ধারণা আমি দিতে পারি। তো যারা সাধারণত সাইকেল চালাতে পারে তারা হয়তো কেউ বাইক চালাননি বা স্কুটার চালাননি। তো বাইক চালালে স্কুটার চালালে কিছুটা আপনাদের এক্সিলেটরের অভিজ্ঞতা থাকতো। তো তারা না চালালেও কোনো চিন্তা করার ব্যাপার নেই। যারা সাইকেল চালাতে পারে তাদের সাইকেলের প্যাডেলের সঙ্গে এক্সিলেটরের একটা তুলনা করা যেতে পারে। তো সাইকেলের প্যাডেল আপনি কখন ঘোরান, কখন ঘোরানো বন্ধ রাখেন। তো আমরা সাইকেলের প্যাডেল যখন আমরা করি, অর্থাৎ সাইকেলের প্যাডেলটাকে খুব স্লোলি ঘোরাই, কখনো স্পিডে ঘোরাই, হ্যাঁ, ঠিক সেরকম এক্সিলেটরটার আমরা কখনো বেশি প্রেস করি অথবা কম প্রেস করি। তো এটা একটা মিল আছে। তো সাইকেলের প্যাডেল আমরা কখন ঘোরাবো, কখন আবার স্টপ করব, কোন কোন সময়, সেটা যদি আপনি একটু মাথায় চিন্তা করেন, খালি চিন্তা করলেন যে কিভাবে আমি সাইকেলটা কোন কোন সময় আমি প্যাডেল করছি, কখন কোন কোন সময় করছি না, ভিড় রাস্তায় আমরা প্যাডেলটাকে কিভাবে করছি বা ফাঁকা রাস্তা আমরা কিভাবে প্যাডেল করছি, হ্যাঁ। তো সেই জিনিসটা আপনি যদি একটু ভাবেন তাহলে অনেকটা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক এক্সিলেটরটাও তাই। এক্সিলেটরটা আমরা যেরকম এক্সিলেটর প্রেস করব সেই অনুযায়ী আমাদের স্পিড বাড়বে। আবার এক্সিলেটর লুজ করা মানে যতটা আস্তে আস্তে এক্সিলেটর প্রেস করাটা আমরা লুজ করব তত আস্তে আস্তে ওর স্পিড কমে যাবে। তো সাইকেলের প্যাডেল আমরা কোন কোন সময় দিই এটা মাথায় রাখতে হবে। আমরা যখন ফাঁকা রাস্তা দেখি তখন আমরা সাইকেলের প্যাডেলিং করি। যখন মনে হয় যে আমরা স্পিডে চালাবো তখন আমরা সাইকেলের প্যাডেলটাকে স্পিডে ঘোরাই। ঠিক সেরকমই গাড়ির এক্সিলেটরও তাই। যখন আপনি মনে করবেন যে ফাঁকা রাস্তা আছে, না আমি এবার একটু স্পিডে যেতে পারি, 50, 60, 70 এই স্পিডে যেতে পারি, তখন আপনি পিক আপটাকে প্রেস করলেন। এবার কতটা প্রেস করবেন সেটা টেকনিক্যালি আপনাকে একটা চিন্তা করে নিতে হবে। তো টেকনিক্যাল আইডিয়াটা আমি একটু পরে আসছি। তো এবার আমরা আবার কখন সাইকেলের প্যাডেলটা থামাই, সাইকেলের প্যাডেলটা আমরা কোন কোন জায়গায় থামাই সেটা আপনাকে একটু খালি মাথায় চিন্তা করতে হবে। যে যখন আমরা কোনো ভিড় রাস্তা পেলাম তখন আমরা সাইকেল প্যাডেল স্লোলি করি, কোথাও কোথাও আবার প্যাডেল থামিয়ে দিই, থামিয়ে দাঁড়িয়ে যাই। কখনো কখনো আমরা ব্রেক করার সময় সাইকেল প্যাডেল থামাই। কখনো কখনো সামনে কোনো বাম্পার আসছে বা মোড় আসছে, আমরা দূর থেকে দেখলাম তো সাইকেল প্যাডেল থামিয়ে দিলাম, একটা স্লোলি আমরা মোড়টাকে ঘুরে যাই বা বাম্পার খুব স্লোয়ের সঙ্গে আমরা বাম্পারটা পেরোই। তো এবার এই জিনিসটা আপনাকে মাথায় ধরতে হবে যে আমি যখন 4 চাকা চালাবো তখন পিক আপটা সাধারণত আমি যেহেতু নতুন, হ্যাঁ, সেইখানে আমার ভয়টা তো একটা চলে আসবেই, তার সঙ্গে আমাকে একটু অ্যালার্ট হতে হবে। তো সেই চিন্তা করে আমাকে কিভাবে পিক আপটা দিতে হবে। তো ঠিক সাইকেলের প্যাডেলের সঙ্গে আমি জাস্ট আপনাকে একটা এক্সাম্পল দিলাম যে কীভাবে আপনি সাইকেলের প্যাডেলের সঙ্গে তুলনা করে গাড়ির এক্সিলেটরটা আপনি প্রয়োগ করবেন। তো এবার যারা বাইক চালান, এবার বাইক চালানোর ক্ষেত্রে কি হয়, সাধারণত যারা বাইকে এক্সিলেটর দিয়ে থাকে, এক্সিলেটর সাধারণত হ্যান্ডেলে থাকে, বাইকের ডান হাতে থাকে। তো হ্যান্ডেলের মোচড়টাকে তারা খুব ফিল করে, যারা বাইক চালায় তারা হ্যান্ডেলের মোচড়টাকে ফিল করে, কতটা আমি মোচড় দিচ্ছি সেই অনুযায়ী আমার এক্সিলেটর বাড়ানো হচ্ছে, কতটা মোচড় কম দিচ্ছি সেই অনুযায়ী এক্সিলেটর কমানো হচ্ছে। তারপরে তারা সাউন্ডটাকে, ইঞ্জিনের সাউন্ড বাড়ছে কি কমছে সেটা শুনে তারা বুঝতে পারে যে আমার গাড়িটার স্পিড হচ্ছে কি স্পিড কম আছে। তো এবার ঠিক সেরকমই 4 চাকার ক্ষেত্রে ঠিক তার কিছুটা মিল আছে। 4 চাকার ক্ষেত্রে আপনাকে ফার্স্ট হচ্ছে, আপনি যখন গাড়ি চালাবেন আপনাকে তো রাস্তার দিকে আপনার দৃষ্টি থাকবে। তো এক্সিলেটর দিকে কখনো দৃষ্টি দিয়ে চালাবেন না, তাহলে অ্যাক্সিডেন্টের প্রবণতা বাড়ে। তো
যখন আপনার রাস্তার দিকে তাকিয়ে চালাচ্ছেন তখন আপনার একটাই ফিলিংস কাজ করবে যে আমার ইঞ্জিনের সাউন্ডটাকে চিন্তা করতে হবে। ইঞ্জিনের সাউন্ড যদি আমি নিজের কানে দিয়ে শুনতে পারি যে ইঞ্জিনের সাউন্ডটা বাড়ছে কি কমছে, তো বাড়া মানে গাড়ির স্পিড বাড়া, আবার ইঞ্জিনের সাউন্ড কমা মানে স্পিড কমে যাওয়া। তো এই জিনিসটা আপনাকে এক্সিলেটার দেওয়ার সময় মনে রাখতে হবে। তো সাধারণত আমরা বিভিন্ন রাস্তায় যখন আমরা গাড়ি নিয়ে বেরোই তখন আমরা এক একটা রাস্তায় এক একটা স্পিড লিমিট আমরা নিজেরা বেঁধে নিই যে আমি এই রাস্তায় 20-র বেশি চালাবো না, এই রাস্তায় আমি 40 তুললে ঠিক আছে, বা এই রাস্তায় আমি 60 তুললে ঠিক আছে। তো এই লিমিটটা আপনাকে নিজেকে স্থির করতে হবে। এবার সাধারণত আপনাকে এক্সিলেটার যখন দিতে হবে, আপনি সাধারণত আমাদের গাড়িতে খুব ভিড় রাস্তায় এক্সিলেটার দেওয়ার প্রয়োজন থাকে না। কেন? প্রতিটা গাড়িতেই সাধারণত অটো রেস দেওয়া থাকে, কারণ গাড়িটা একটা অটোমেটিক রেস বেঁধে দেওয়া থাকে এক একটা গিয়ারে। তো যখন আপনি 1 বা 2-এ চালাচ্ছেন তখন তার অটো রেসটাকে নতুন অবস্থায় খুব ভিড়ভাট্টা এরিয়ায় আপনাকে সেটা প্রয়োগ করতে হবে। হ্যাঁ, মানে রেস না দিয়ে আমাকে চালাতে হবে ভিড় রাস্তায়। আবার দেখা যাচ্ছে যেখানে আপনার মনে হচ্ছে ফাঁকা রাস্তা সেখানে আপনি এক্সিলেটার দিতে পারেন, কিন্তু এক্সিলেটার দেওয়ার সময় অবশ্যই ইঞ্জিনের সাউন্ডটা আপনাকে কানে নিয়ে চালাতে হবে। যত সাউন্ড বাড়বে তত স্পিড বাড়ছে, যত সাউন্ড একটা জায়গায় স্টিল হয়ে থাকছে তার মানে সে একটা স্পিড লিমিটে চলছে। তো এইটা আপনাকে মাথায় নিতে হবে। এবার আমি নেক্সট আপনাদের সঙ্গে এক্সিলেটারে মানে টেকনিক্যাল ব্যাপারটা আমি আলোচনা করছি। ভিউয়ার্স, এক্সিলেটার আপনার কিভাবে আপনি এক্সিলেটার পা রাখবেন, তো তার টেকনিক্যালি আমি এটাকে দেখাচ্ছি যে পাটা কিভাবে রাখবেন। পাটা সাধারণত এই আঙ্গুল দেখতে পাচ্ছেন, এই পাটাকে প্রথমে গোয়ালটা ফেললেন, এক্সিলেটারের সোজাসুজি পাটাকে রাখলেন, রেখে একটু ডান দিকে একটু হেলিয়ে দেবেন, মানে ডান দিকে একটু পাটাকে সরিয়ে নেবেন। কেন পাটাকে সরাতে বলছি, একটু তেরচা করে রাখতে হবে, তো আঙ্গুলটা যেন শুধু বুড়ো আঙ্গুলটা পায়। আমি জাস্ট খালি পায়ে দেখাচ্ছি এই কারণে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এবার এই যে পাটা রেখেছি, পাটা আস্তে আস্তে আমি প্রেস করব। গোড়ালিটা হচ্ছে লিভারের কাজ করবে, আর আঙ্গুলটা প্রেস করলে আমার মানে ইজি হবে, যেহেতু গোড়াটা লিভারের কাজ করছে। এবার পাটা অনেকের মানে হয়তো কোশ্চেন মনে হতেই পারে যে পাটা কেন আমি সোজাসুজি রাখলাম না। সোজাসুজি না রাখার একটা সায়েন্টিফিক কারণ আছে, সেটা হচ্ছে আপনাদের দেখবেন, খেয়াল করবেন, যদি পাটাকে আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি, পাটাকে আমি যদি এরমভাবে সোজা করে রাখি তাহলে একটা সময় কি হয়, আমার পায়ে টান ধরে। তো পায়ে টান ধরলে অনেক সময় এইখানটা পায়ে টান ধরে। তো এইটা কি হয়, নতুন চালকরা অনেক সময় বুঝতে পারে না, হয়তো টানটা এতটাই বেশি ধরে পড়লো, পাটা অটোমেটিক এরকম নেমে গেল। এরকম পাটা নেমে যাওয়ার ফলে কি হয়, স্পিড বেড়ে যায়। আর এইগুলো বেশিরভাগ সাধারণত কোনো ভিড়, কোনো টেনশন হচ্ছে এমন জায়গাতেই এই জিনিসটা ঘটে, যে পাটা হট করে নেমে গেল, পায়ে টান ধরলো পাটা নেমে গেল, সে না চাইলেও স্পিডটা অটোমেটিক বেড়ে গেল। তো এইগুলো অ্যাভয়েড করার জন্য, এই পায়ে যাতে টানটা না ধরে তার জন্য পাটা সাধারণত হেলিয়ে রাখা উচিত। এটা আপনারা বাড়িতে কোনো সময় যদি একটু খেয়াল করেন। আরেকটা প্রসেস আমি দেখাচ্ছি জাস্ট আপনাদের। এই ধরুন আমার হাতটাকে যদি এরকম টান করে রাখি, সোজা টান করে রাখলাম ঠিক পায়ের মতো। এবার যদি একটা সময় হাতটা এতটা টান ধরবে, দেখবেন অটোমেটিক্যালি হাতটা এরকম পড়ে যেতে চাইবে। ঠিক পায়ের ক্ষেত্রটা তাই হয়। সেই জন্য এই টানটাকে যদি আপনি অ্যাভয়েড করতে চান তাহলে একটু হাতটাকে এরকম হেলান, দেখবেন টানটা অনেকটা অ্যাভয়েড করা গেল। তো সেই জিনিসটা আমি পায়ের টেকনিক্যাল প্রসেসটা জাস্ট দেখাচ্ছি যে এইভাবে আপনারা পাটা রাখবেন। কখনো পাটা এরকম সোজা রাখবেন না, বা 2-3টে আঙ্গুল এক্সিলেটার পা রাখবে না। এতে কি হলো, প্রেসটা বেশি পড়ে যাবে। এখানে আপনাকে ফেদার টাচ দিতে হবে। ফেদার টাচ একমাত্রই মানে আপনি ফিল করতে পারবেন যখন শুধু পাটাকে একটু হেলিয়ে বুড়ো আঙ্গুলটা টাচ করে থাকবে। হ্যাঁ, তো এটা হচ্ছে এর টেকনিক্যাল ব্যাপার। এবার আমরা নেক্সট আলোচনায় আসছি। ভিউয়ার্স, দেখুন, প্রথমে আপনি যখন গাড়িতে বসবেন তো সিটটা এমনভাবে অ্যাডজাস্ট করবেন যাতে আপনার হাঁটুর সঙ্গে ড্যাশবোর্ডের দূরত্বটা 4 আঙ্গুল হয়। এতে কি হবে, আপনার এক্সিলেটার দিতে সুবিধা হবে, স্টিয়ারিং ঘোরাতে সুবিধা হবে, ক্লাচ টিপতে সুবিধা হবে, ব্রেক মারতে সুবিধা হবে। যদি আপনার সিটিং অ্যারেঞ্জমেন্টটা যদি আগে পিছু হয় তাহলে কি হবে, আপনার
এইসব স্টিয়ারিংয়ে প্রবলেম আসতে পারে, ক্লাচে প্রবলেম আসতে পারে, ব্রেক, এক্সিলেটার এগুলোতে প্রবলেম আসতে পারে। তো এটা আপনারা একটু বাড়িতে যাচাই করে দেখবেন। আশা করছি আমার এই টিক্সটা আপনাদের ভালো লাগবে। তো এবার এই যে যখন আমরা যখন আমরা গাড়ি চালাবো ওই সময়টা আমাদের এটা মাথায় রাখতে হবে যে এক্সিলেটার আমি যখন গাড়ি স্টার্ট করব তো আমরা এক্সিলেটার কোন সময় দেবো কোন সময় দেবো না। ভিড় রাস্তা যখন খুব ঘিঞ্জি রাস্তা হবে বা ক্রাউডেড এরিয়া দিয়ে যখন যাব আমরা নতুন অবস্থায় বেশিরভাগ অটো রেসটাকে কাজে লাগাবো। আর যখন আমরা ফাঁকা রাস্তা পাবো তখন আমরা এক্সিলেটার দেবো। এক্সিলেটার 1 সেন্টিমিটার অন্তর আমরা পয়েন্ট করে প্রেস করব। তো এই প্রেসিংটা যেন খুব সুন্দর হয় আর আওয়াজটা বিশেষ করে কানে নিতে হবে। যখন আমরা গাড়ি চালাবো ইঞ্জিনের সাউন্ড বেড়ে যাওয়া মানে আপনার স্পিড বাড়া, সাউন্ড কমে যাওয়া মানে স্পিড কমে যাওয়া। ভিউয়ার্স, এক্সিলেটারটা আমি কখন দেবো না সেটা আপনাদের জাস্ট আমি জানাচ্ছি যে যখন কোনো মোড় থাকবে, কোনো বাম্পার থাকবে, কোনো গর্ত থাকবে রাস্তায়, তখন আমি এক্সিলেটার ছেড়ে দেবো। কোথাও ক্রাউডেড এরিয়া তখন আমি এক্সিলেটার ছেড়ে দেবো। ব্রেক মারার সময় আমি এক্সিলেটার ছেড়ে দেবো। এমনকি কখনো গিয়ার শিফটিংয়ের সময় আমি এক্সিলেটার ছেড়ে ক্লাচ টিপে গিয়ার শিফট করব। তো এটা হলো একরকম বিষয়। আরেক রকম বিষয় হচ্ছে আমি যখন কখনো কোনো ভিড় রাস্তায় আমি কোথাও যাচ্ছি, আমাকে হয়তো ড্রিবলিং করতে হবে, যেটাকে আমরা বাংলায় ভাঁজ মারা বলি। তো সেই ভাঁজ মারতে হবে। তো ভাঁজ মারার সময় আমাকে এক্সিলেটার ছেড়ে ভাঁজ মারতে হবে, যেটা আমরা সাইকেল বা বাইকেও আমরা করে থাকি। তো এবার কখন আমরা ওভারটেক করব, তো ওভারটেকের সময় আমি মিডিল ট্র্যাক থেকে যখন রাইট ট্র্যাকে সরে ওভারটেকটা করব, এই সরবার সময়টা মানে এক ট্র্যাক থেকে আরেক ট্র্যাকে যখন আমরা সরবো তখন আমরা এক্সিলেটার ছেড়ে করব। তো এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে। আবার এটাও আপনাকে নতুনরা সাধারণত এটা বুঝতে পারে না যে আমি এক্সিলেটারটা কোন সময়টা ছাড়বো, কোন সময়টা, টাইমিংটা। ধরুন সামনে মোড় আছে বা বাম্পার আছে, আপনি সেই স্পটে আপনার চোখটা রয়েছে, এবার আপনি বুঝতে পারছেন না যে আমি এক্সিলেটারটা কখন ছাড়বো। তো এক্সিলেটারটা আমি তখনই ছাড়বো আমার গাড়ির গতিবেগ অনুযায়ী। গাড়ির গতিবেগ যদি 30 থাকে তাহলে 30 মিটার আগে থেকে ছাড়তে হবে, যদি 50 থাকে তো 50 মিটার আগে থেকে ছাড়তে হবে। এই তথ্যটা সাধারণত যারা নতুন তারা অবশ্যই এটা অ্যাপ্লাই করবেন। এবার যখন আপনি আস্তে আস্তে একটু পাকা ভালো চালাচ্ছেন, নিজের একটা আত্মবিশ্বাস নিয়ে চালাচ্ছেন, তখন আপনি 30 স্পিডে চলছেন, তখন আপনি 20 মিটার আগে থেকেও ছাড়তে পারেন। কিন্তু নতুনদের ক্ষেত্রে 30 স্পিড তো 30 মিটার, 40 স্পিড তো 40 মিটার, 50 স্পিড তো 50 মিটার। এইটা নতুনরা অবশ্যই ফলো করবেন। হ্যাঁ, তো এবার এক্সিলেটার ফেদার টাচের ওপর সম্পূর্ণ, পায়ের সম্পূর্ণ এটা খেয়াল রাখবেন যেন পাটা ফেদার টাচ থাকে। বিশেষ করে পায়ের বুড়ো আঙুলটা যেন এক্সিলেটারটাকে প্রেস করে। কখনো এটা সবসময় এটা খেয়াল রাখবেন যে যেন পায়ের 2-3টে আঙুল এক্সিলেটারের ওপর না থাকে, তাহলে কিন্তু আপনার পিক আপ বেড়ে যাওয়ার চান্স বেড়ে যাবে। অথবা অনেক সময় অনেকে গোড়ালি উঠিয়ে ফেলে, অ্যাঙ্কেল উঠিয়ে ফেলে। তো এই গোড়ালি ওঠালেই আপনার পিক আপ বেড়ে যাবে। তো তার সঙ্গে আপনাকে এটা মাথায় রাখতে হবে, সিট অ্যাডজাস্টিংটা আপনাকে আমি দেখিয়ে দিলাম, সেইভাবে আপনি ড্যাশবোর্ড থেকে 4 আঙ্গুল ডিস্টেন্স মেনটেন করে বসবেন। তো কীভাবে বসবেন টেকনিকটা আমি এই ভিডিওতেই দেখিয়ে দিয়েছি। তো আশা করছি আপনাদের আমি কিছু তথ্য শেয়ার করতে পারলাম এক্সিলেটার সম্পর্কে। তো নতুন যারা আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, প্রচুর শেয়ার করবেন। শেয়ার করলে আমার আরও ভিডিও করবার ইচ্ছা বা আশা জাগতে পারে। তো আপনারা বেল আইকনে গিয়ে ক্লিক করলে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশানগুলো পেয়ে যাবেন। ধন্যবাদ। আজকের জন্য আমি আমার ভিডিও শেষ করলাম। ভিউয়ার্স, এক্সিলেটারটা আমরা অনেক সময় দেখছি যখন আমি রাস্তা দিয়ে চলছি, হাইওয়েতে চলছি, কোনো উল্টো দিক দিয়ে কোনো বড় গাড়ি আসছে, হ্যাঁ, তো বড় গাড়ি সে মিডিল ট্র্যাক দিয়ে আসছে, আমার গাড়িও মিডিল ট্র্যাক দিয়ে যাচ্ছে। তো আমি ওই সময়টা যে প্ল্যান করছি, যখন বড় গাড়িটার একটু কাছে চলে এসেছি প্রায়, ওই সময় আমাকে এক্সিলেটার ছাড়তে হবে। বিশেষ করে প্ল্যান করার সময় আমাকে অবশ্যই এক্সিলেটার ছাড়তে হবে। এম করার সময়, বা মেজারমেন্ট করার সময় কেন বললাম, কোনো রাস্তা হয়তো খুব কনজাস্টেড, খুব ভিড়, বাঁ দিকে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, ডান দিকে আরেকটা গাড়ি দাঁড়িয়ে আছে, এর ফলে রাস্তাটা ন্যারো হয়ে গেল। যখন সরু হয়ে যাচ্ছে আপনার মধ্যে একটা ডাউট তৈরি হচ্ছে যে গাড়িটা গলবে কি গলবে না। ওই সময় আমরা প্ল্যান করব বা এম করব বা মেজারমেন্ট করব, ওই সময়টা আমাকে এক্সিলেটার ছেড়ে সাধারণত মেজারমেন্ট করতে হবে। তো মেজারমেন্ট করে যখন আমি কনফিডেন্ট হব যে না গাড়িটা গলবে, তখন আমাকে ডান সাইডের যে অবজেক্টটা আছে তার দিকে তাকিয়ে তার ক্লোজভাবে আমাকে গাড়ি নিয়ে যেতে হবে, এক্সিলেটার ছেড়ে করতে হবে। যেই আমার সামনে ওয়াইড রাস্তা, চওড়া রাস্তা, তখন আমাকে এক্সিলেটার আবার দিতে হবে। তো এইভাবে এক্সিলেটার ধরা ছাড়া করে আপনাকে চলতে হবে।